আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি এটা ধিক্কার জানাই, এটা নিন্দা জানিয়ে রাখি। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি এটা ভারতের যুদ্ধ, ভারতের স্বাধীনতা বিজয় হিসেবে তিনি উল্লেখ করেছেন। এর আগেও গত বছরও তারা একই কাজ তারা করেছে। তারা বাংলাদেশের জনগণের এই লড়াইকে স্বীকার করে না। ইভেন যখন এইগুলা পাকিস্তানের কাছ থেকে হ্যান্ডওভার করা হয়েছিল এই দেশকে, তখন ছিল হচ্ছে ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের কোনো সেনাপ্রধান সেখানে উপস্থিত থাকে নাই বা তাদের হাতে এটা হ্যান্ডওভার করা হয় নাই। এটা তো স্বাভাবিকভাবেই ভারতকে ওই মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে গিয়েছে যে আমরা একটা করুণার দান হিসেবে বাংলাদেশকে দিয়েছি। কিন্তু এটা একটা মিথ্যা বয়ান তারা তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় ছিল, খেটে খাওয়া মানুষগুলো জীবন দিয়েছে, এই মানুষগুলো তাদের স্বাধীনতাকে এনে নিয়েছে। কিন্তু এই স্বাধীনতাকে বেহাত করার জন্য তারা তাদের মতো করে ষড়যন্ত্র করে দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এক আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করেছে, অর্থনীতিকে কুক্ষিগত করার জন্য রাজনৈতিক বয়ান দাঁড় করিয়েছে, ইতিহাসকে মিথ্যাভাবে চিত্রায়িত করেছে এবং জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতির রেখা তারা টেনে দিয়েছে। ৪৭-এ আমরা স্বাধীনতা চেয়েছি, কিন্তু স্বাধীনতা তারা দেবে না আমাদেরকে। তখন বলা হয়েছিল, বাংলার মুসলমানরা বলেছিল যে ঠিক আছে, পশ্চিমবঙ্গেও তো বিশাল একটা এরিয়া, এই অঞ্চলেও তো বাঙালিরা থাকে, তো যেহেতু আমরা বাঙালি জাতি হব, তো বাঙালি জাতীয়তার ভিত্তিতে ভাগ বাটোয়ারা যদি হয়, তাহলে ওই পশ্চিমবঙ্গের ওই সীমানা, ত্রিপুরার ওই সীমানা, তারপরে এই বঙ্গপ্রদেশের বাংলাদেশের এই সীমানা, এই সব মিলে একটা বঙ্গপ্রদেশ করে দাও আমাদের। হিন্দুরা হিসাব কিতাব করে দেখলো যে এইরকম যদি করা হয়, তাও এই অঞ্চলে মুসলমানের সংখ্যাটা থাকবে বেশি। তখন তারা বলছে যে না না, আমরা ভারতের সাথে থাকবো। তখন মুসলমানরা, এই অঞ্চলের মুসলমানরা বলেছিল, তোমরা তোমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে ভারতের সাথে থাকতে চাও, তাহলে আমরা মুসলমান কেন আমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে আমরা ইউনিক থাকতে পারবো না? তখন তারা দেখেছিল যদি আমরা ডিভাইড হয়ে যাই, তাহলে ভারত আমাদেরকে ডিভাইড থাকতে দেবে না, আমাদের স্বাধীনতাকে স্বীকার করবে না, আমাদেরকে দখল করে নিবে। ভারতের মধ্যে এই চরিত্র বাংলার মুসলমানরা তখন দেখে ফেলেছিল। কারণ তার ইমিডিয়েট এক বছর পরে 1948 সালে হায়দ্রাবাদ নগরী দখল করে নিয়েছিল। হায়দ্রাবাদ নগরী বাংলার চাইতে বড় এরিয়া ছিল, 82,000 বর্গ মাইলের একটা বিশাল সীমানা ছিল হায়দ্রাবাদ নগরী। সেই হায়দ্রাবাদ নগরী তারা দখল করেছিল এক বছরের ব্যবধানে। সেখানে কেউ প্রতিবাদ করে নাই, জাতিসংঘ সেখানে ভূমিকা রাখে নাই। সেনা সমাবেশ ঘটিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির ওই হায়দ্রাবাদ নগরী, যেটা ব্রিটিশ শাসনের আমলেও এইখানে নিজামুল মুলকরা এখানে শাসন করত, ব্রিটিশদের কর দিত, ট্যাক্স দিত, কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই হায়দ্রাবাদ নগরী দখল করে নিল। এরপরে তারা এটাকে ভেঙে চুরে 3টা প্রদেশে খান খান করে দিল। এটা হচ্ছে তাদের স্বাধীনতাকে তারা অস্বীকার করলো। সেখানে হত্যাযজ্ঞ তারা চালালো এক বছরের ব্যবধান। গোয়া দখল করছে, তারা মানবাদর দখল করছে, এগুলো তো তারা দখল করছে। এর পরবর্তীতে সিকিম তাদের টার্গেটে ছিল। তারা একটা কল্পনা করত, নেহেরু ডক্ট্রিনের অধীনে টোটাল ভারতবর্ষটা তাদের গ্রাসে নিয়ে আসতে হবে। এই ভারতবর্ষের বিশাল এরিয়া তাদের দখলে থাকবে এবং আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্কটা হবে মনিব আর দাসের সম্পর্ক। এই সম্পর্ক তৈরি করার জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে গোয়া, মানবাদর, এরপরে হায়দ্রাবাদ নগরী, সিকিম, এই জায়গাগুলো তারা ধারাবাহিকভাবে দখল করেছিল। সিকিমকে দখল করতে তারা কনস্পাইরেসির আশ্রয় নিয়েছিল। 1978 সালে এসে সিকিম দখল করেছিল তারা। এই কনস্পাইরেসির পার্ট হচ্ছে তারা তাদের মতো করে একজন পলিটিশিয়ানকে সিলেক্ট করছে, যে পলিটিশিয়ান তাদের পারপাস সার্ভ করবে। তাদেরকে এখানে অস্ত্র দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে। সেটার নাম তো আপনারা সবাই জানেন, লেন্দুব দর্জি। এই লোকটাকে দিয়ে তারা ডেমোক্রেসি চর্চার নাম করে তৎকালীন সময়ের সিকিমের যারা রাজা ছিল তাদের এগেইনস্টে তারা এদেরকে দাঁড় করিয়েছিল। তারা আন্দোলন করেছে, নির্বাচন দিয়েছে। নির্বাচনে যখন জনগণ তাদের এই কূট বুদ্ধি বুঝতে পারে নাই, তখন লেন্দুব দর্জিকে ভোট দিয়েছিল। অধিকাংশ ভোটে লেন্দুব দর্জি বিজয় অর্জন করেছে। কিন্তু হঠাৎ করে নির্বাচনের পরপরই সেখানে সিকিমে গিয়ে চারিদিক দখল করে ফেলা হয়েছে, সেনাবাহিনীর সমাবেশ ঘটানো হয়েছে, সিকিমটাকে দখল করা হয়েছে। এরপরে গিয়ে সেখানে লেন্দুব দর্জিকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, তাকে ওই প্রদেশের প্রধান বানানো হয়েছে। 14 সাল পর্যন্ত লেন্দুব দর্জি জীবিত ছিল, লাঞ্ছিত জীবন যাপন করছে তারা। মানুষ থুতু মারছে একে, এর কথা শুনলেই মানুষ আর আস্থা রাখতো না নেতাদের উপরে। এটাই ছিল ভারতবর্ষের ইতিহাসগুলো। তারা তো সব দখল করছে, কিন্তু বাংলা দখল করতে পারে নাই। এটা ছিল তাদের একটা 47 সালে যে দেশটা স্বাধীন হওয়ার কথা, এটা অকল্পনীয় একটা বিষয়। বাংলাদেশের যে সীমানা, সেই সীমানার সাথে পাকিস্তানের সীমানা 1000 মাইল দূর থেকে একটা দেশকে, একটা প্রদেশকে পরিচালনা করা ইম্পসিবল একটা বিষয়। মুসলিম সেন্টিমেন্ট নিয়ে 47 সালে যখন গণভোট করা হয়েছিল এই রেফারেন্ডামে, সেখানে যারা ভোট দিতে পারত 5 লক্ষ মানুষ সম্ভবত সেখানে ভোটাধিকার ছিল তাদের। তার মধ্যে অধিকাংশই যারা ভোট দিয়েছিল তার 99% মানুষ হচ্ছে পাকিস্তানের পক্ষে। তারা এই মুসলিম জাতীয়তাবাদকে ওন করে পাকিস্তানের
পক্ষে তারা ভোট দিয়েছিল। পাকিস্তান তো এমন না যে আমাদেরকে দখল করে নিয়েছিল, কারণ ভারতের অবস্থানের কারণে এই অঞ্চলের মানুষ বুঝেছিল তার নিজস্ব মুসলিম জাতিসত্তাকে ধরে রাখার জন্য আর কোনো উপায় আমাদের নাই, এটাই আমাদেরকে বেস্ট অপশন হিসেবে বাছাই করতে হবে। এরপর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে গণতান্ত্রিক পাকিস্তান আর একটা হচ্ছে সেনা শাসনের পাকিস্তান। সেনা শাসনের পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিল এরা ছিল চরম অথর্ব, এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়াত্মপনা তাদের ভিতরে দেখা গিয়েছে। এরা হচ্ছে বৈষম্য করেছে, বোধ পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে একটা বিভাজনের রাজনীতি তারা করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এগুলো ন্যাচারাল বিষয় ছিল পাকিস্তানের জন্য। এর কারণে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে আর পেছন দিক থেকে ফুয়েল দেওয়া হয়েছে। এই ফুয়েল দেওয়ার কারণে, ফুঁসে ওঠার কারণে সামগ্রিকভাবে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই অঞ্চলে। এখানে কৃষক, মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমেছে। যখন 10 এপ্রিল 1971 সালে ঘোষণা করা হয়েছিল একটা ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ কোন ভিত্তিতে হবে, এরপরে 17 এপ্রিল সেটা ঘোষণা করা হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে, সেখানে একটা সরকার গঠন করা হয়েছে। সেই ঘোষণাপত্রে বলা ছিল আমরা মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছি সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সুতরাং যার যা কিছু আছে সবাই সবকিছু নিয়ে রাস্তায় নেমে পড়ে। তখন সাধারণ জনতা, আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল। যেমনি জুলাইয়ে আপনারা চাক্ষুষ সাক্ষী, 71 আমি দেখি নাই, কিন্তু কিছুটা আশ করি জুলাইকে কেন্দ্র করে। জুলাইকে অনেকেই বিক্রি করে নিজেদের মতো করে পকেট বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, রাজনীতি এগুলো তো করতেছে, এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্যের তো কোনো শেষ নাই। 71কে নিয়েও তখন ব্যবসা বাণিজ্যের এই দৃষ্টান্তগুলো কমতি নাই। যে কারণে জনগণ নেমেছিল, সেই জনগণকে তার যে ঘোষণাপত্রের যে ম্যান্ডেট সেইগুলোকে তারা ওভারলুক করে পরবর্তীতে বাংলাদেশে তারা কায়েম করেছিল বাকশাল, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এখানে একাধিকবার সংবিধানে কাটাছেড়া করা হয়েছে, একাধিকবার এখানে স্বৈর শাসনের আবির্ভাব ঘটেছে, সেনা শাসনের আবির্ভাব ঘটেছে। এটা কি কারণে করা হয়েছে? এটা তো একটা কনস্পাইরেসির পার্ট হিসেবে ধারাবাহিকভাবে এই বাংলাদেশকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হয়েছে। এরপরেই স্বাধীনতার পরে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসগুলো কেন সঠিকভাবে লেখা হয় নাই, কেন শহীদদের সংখ্যাগুলো নিয়ে এখনো তর্ক বিতর্কের জন্ম হচ্ছে, কেন এই ইতিহাস লেখার ক্ষেত্রে গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছিল, কি কারণে এই ন্যারেটিভকে নিয়ে এসে এই দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে। এই বিভাজনের রাজনীতির স্পষ্ট একটা কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করে অর্থনৈতিক ফায়দা হাসিলের নগ্ন পায় তারা। যখন আপনার সামনে একটা প্রক্রিয়া, একটা চিত্র নিয়ে আসবে, এই দেখো এ হচ্ছে আমার এনিমি, এই হচ্ছে শত্রু, এ হচ্ছে গাদ্দার, এই হচ্ছে এই, আপনাকে এইটা নিয়ে মিডিয়া দিয়ে ব্যস্ত রাখতেছে আর কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে যাচ্ছে। এটা ব্রিটিশদের পলিসি ছিল। এই পলিসির ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই কনস্পাইরেসিগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে। যার ফলশ্রুতিতে আপনি এখন এসে এই যে 2025 সালে এসে যদি আমার শুনতে হয় যে বাংলাদেশের 33% দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন, 6,44,00,000 মানুষ সরকারি হিসেবে এখন দারিদ্র সীমার নিচে বসবাস করে, এইটা তো একটা শেমফুল একটা কাজ।